সবাইকে স্বাগত জেলার সংবাদে, সাথে রয়েছে দোলা ডলরেস। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। রোহিঙ্গা প্রত্যাবাসনে 7 দফা প্রস্তাব প্রধান উপদেষ্টার। কক্সবাজারে 3 দিনের অংশীজন সংলাপ শুরু। জাকসু নির্বাচনে মনোনয়নপত্র বিতরণ শেষ হচ্ছে মঙ্গলবার। জাকসুতে খসড়া প্রার্থী তালিকা প্রকাশ আজ। গ্যাস সংকটে আশুগঞ্জ সার কারখানায় উৎপাদন বিঘ্নিত, নষ্ট হচ্ছে যন্ত্রপাতি, বেড়েছে আমদানি নির্ভরতা। রোহিঙ্গাদের দ্রুত মিয়ানমারে প্রত্যাবাসনের জন্য 7 দফা প্রস্তাব দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। এর মধ্যে আছে একটি বাস্তবসম্মত রোডম্যাপ তৈরি করা। আজ কক্সবাজারে আন্তর্জাতিক সংলাপে তিনি বলেন, রোহিঙ্গা সংকট সমাধানের দায় শুধু বাংলাদেশের নয়, বৈশ্বিক সম্প্রদায়েরও রয়েছে, তাই তাদেরকে এগিয়ে আসতে হবে। 2017 সালে মিয়ানমারের রাখাইনে সেনা অভিযানের মুখে 7 লাখেরও বেশি রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নেয়। আগে থেকে আছে আরও কয়েক লাখ। সব মিলিয়ে 13 লাখের মতো রোহিঙ্গা কক্সবাজারের বিভিন্ন স্থানে রয়েছে, কিন্তু তাদেরকে ফিরিয়ে নিচ্ছে না জান্তা সরকার। রোহিঙ্গা সংকট বিশ্ব সম্প্রদায়ের কাছে তুলে ধরতে রোববার কক্সবাজারে শুরু হয়েছে 3 দিনের আন্তর্জাতিক সংলাপ। এতে বিভিন্ন দেশ ও সংস্থার প্রতিনিধিরা অংশ নিচ্ছেন। It is not only the responsibility of Bangladesh, but also of the international community. অন্তর্বর্তী সরকারের প্রধান বলেন, রোহিঙ্গা জনগোষ্ঠীকে তাদের জন্মভূমি রাখাইন রাজ্যে নির্যাতন নিপীড়ন থেকে রক্ষা করতে হবে। Umbilical relationship of Rohingyas with their homeland cannot be severed. তারা নিজ দেশে ফিরে না যাওয়া পর্যন্ত আমাদের সমর্থনের প্রয়োজন হবে। যদি বিশ্ব সম্প্রদায় কার্যকর পদক্ষেপ না নেয়, তবে রোহিঙ্গাদের মাতৃভূমি থেকে সম্পূর্ণভাবে উচ্ছেদ হওয়ার ঝুঁকি তৈরি হবে। Charting a practical roadmap for their speedy, safe and dignified, voluntary and sustainable return to their homes. রোহিঙ্গাদের মিয়ানমারে প্রত্যাবাসনের লক্ষ্যে 7 দফা প্রস্তাব উপস্থাপন করেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, এখন আর বক্তব্য বিবৃতিতে সীমাবদ্ধ থাকা যাবে না, নিতে হবে কার্যকর পদক্ষেপ। We urge upon the international community to be more active in advancing peace. আসিয়ান ও প্রতিবেশী দেশগুলোকে আরও সক্রিয়ভাবে রাখাইন ও পার্শ্ববর্তী অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিতে এগিয়ে আসতে হবে। একই সঙ্গে মানব পাচার, মাদক চোরাচালান ও ক্ষুদ্র অস্ত্রের অবৈধ ব্যবসার মতো আন্তঃসীমান্ত অপরাধ দমনেও উদ্যোগী হতে হবে। সংলাপে রোহিঙ্গাদের প্রতিনিধি, বিভিন্ন দেশ ও সংস্থার প্রতিনিধিদের পাশাপাশি বাংলাদেশের কয়েকটি রাজনৈতিক দলের নেতারাও অংশ নেন। দীপ্ত বার্তাকক্ষ। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচনে ভোটার তালিকা থেকে ছাত্রলীগের নাম বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্র দলের নেতাকর্মীরা। বেলা 11:30টায় বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্র দলের দলীয় টেন্টের সামনে বিক্ষোভ করেন তারা। এ সময় রাকসু নির্বাচনকে ঘিরে 5 দফা দাবিও জানায় ছাত্রদল। দাবিগুলো হলো, প্রথম বর্ষ বিদেশি শিক্ষার্থীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তি, ভোট কেন্দ্র একাডেমিক ভবনে স্থানান্তর, ছবি সহ ভোটার তালিকা তৈরি, আবাসিক হলে সব ছাত্র সংগঠনের সহাবস্থান নিশ্চিত এবং বৈষম্যহীন গণতান্ত্রিক ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজন। এদিকে রাকসু নির্বাচন ঘিরে সকাল থেকে দ্বিতীয় দিনের মতো মনোনয়ন ফর্ম বিতরণ করা হয়, তবে প্রার্থীদের ক্ষেত্রে ফর্ম উত্তোলনে ধীর গতি লক্ষ্য করা গেছে। রাকসু নির্বাচনের আরও খবর জানাতে এই মুহূর্তে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে সরাসরি যুক্ত রয়েছেন সহকর্মী ইউসুফ আদনান। আদনান, যেটি বলছিলাম যে সকালে তো কিছুটা অস্থিরতা ছিল ক্যাম্পাস জুড়ে, এই মুহূর্তে পরিবেশ কেমন দেখছেন? ছাত্রদলের এই নির্বাচন ঘিরে প্রস্তুতি কেমন? অন্যান্য ছাত্র সংগঠনের বিষয়ে বিস্তারিত জানাবেন। হ্যাঁ দোলা, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের দ্বিতীয় দিনের মনোনয়ন বিতরণ কার্যক্রম চলছে। আমরা গতকালও দেখেছি যে প্রথম দিনে ছাত্র সংসদ, সিনেট প্রতিনিধি সহ 5টি ফর্ম বিতরণ করা হয়েছিল এবং হল সংসদে 3টি ফর্ম বিতরণ করা হয় এবং আজকে এখন পর্যন্ত ছাত্র সংসদ ও সিনেটে মোট 8টি ফর্ম বিতরণ করা হয়েছে এবং হল সংসদে এখন পর্যন্ত যে খবরটি পেয়েছি যে 7টি ফর্ম বিতরণ করা হয়েছে এবং আগামীকাল বিকাল 5টা পর্যন্ত এই ফর্ম বিতরণ কার্যক্রম চলবে এবং
এই নির্বাচনকে ঘিরে আমরা দেখেছি বিভিন্ন ছাত্র সংগঠনগুলোর মধ্যে একটা উৎসবের পরিণত হয়েছিল। তবে এখনো আমরা যারা প্রার্থী রয়েছে তাদের ভোট মনোনয়নপত্র উত্তোলনে দেখা যায়নি। তবে এখন পর্যন্ত ভিপি পদে 2 জন এবং জিএস পদে এখনো একজনও ফর্ম উত্তোলন করেনি। তবে এই নির্বাচনকে ঘিরে আমরা দেখেছি রাজশাহীর বিশ্ববিদ্যালয় ছাত্র দলের যিনি সভাপতি রয়েছেন তিনি আজকে বেলা 11টার দিকে 5 দফা দাবিতে আসলে বিক্ষোভ করেছেন। তারা বলছেন যে মূলত যে 24-25 সেশনের যে সকল শিক্ষার্থী রয়েছে তাদের ভোটার তালিকা অন্তর্ভুক্ত করতে হবে এবং ছবি সহ ভোটার তালিকা হালনাগাদ করা সহ মোট 5 দফা দাবি দিয়েছেন এই রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র দলের সভাপতি সুলতানুল ইসলাম রাহি। এছাড়াও একটি বিষয় যদি দোলার জানিয়ে রাখি যে আমরা দেখেছি যে আগামীকালকে হয়তোবা অন্যান্য যে সংগঠনগুলো রয়েছে তারা আসলে মনোনয়ন ফর্ম উত্তোলন করবে। এবার রাজস্ব নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার এফ নজরুল ইসলাম জানিয়েছেন যে ছাত্র সংসদ ও সিনেটের ফর্মের মূল্য 300 টাকা এবং হল সংসদের ফর্মের মূল্য 200 টাকা নির্ধারণ করা হয়েছে। আসলে এই ছিল আমার কাছে রাজশাহী থেকে সর্বশেষ খবর। দোলা। আদনান, ধন্যবাদ আপনাকে। রাকসু নির্বাচনের খবর জানাচ্ছিলেন সহকর্মী ইউসুফ আদনান। কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচন ঘিরে এখন উৎসব মুখর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিবেশ। আজ শেষ হচ্ছে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই। এরপর খসড়া প্রার্থী তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। মনোনয়নপত্র সংগ্রহ ও জমাদানের শেষ দিনে গত 21 আগস্ট জাকসুর বিভিন্ন পদে মোট 273 জন এবং হল সংসদের বিভিন্ন পদে মোট 467 জন মনোনয়নপত্র জমা দেন। আগামী 29 আগস্ট চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের পর শুরু হবে নির্বাচনের প্রচারণা। আগামী 11 সেপ্টেম্বর হবে ভোট গ্রহণ, যেখানে ভোটাধিকার প্রয়োগ করবেন বিশ্ববিদ্যালয়ের 11,919 জন শিক্ষার্থী। জাকসু নির্বাচনের খবর জানাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে সরাসরি যুক্ত রয়েছেন সহকর্মী এম এ হালিম। হালিম, খসড়া প্রার্থী তালিকা তো আজই প্রকাশের কথা রয়েছে, সেটি কখন নাগাদ প্রকাশ হতে পারে বলে জানতে পেরেছেন? মোট কটি ছাত্র সংগঠন এবারে নির্বাচনে অংশগ্রহণ করছে? হ্যাঁ, দেখুন দুলা, আমি কিন্তু এই মুহূর্তে যেটি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সিনেট হল সেখানে রয়েছি। আমার পিছনে যেখানে আপনি নির্বাচন কমিশনের যে কার্যালয় সেটি এখানে ব্যবহৃত হচ্ছে। তো আজকে 4টার দিকে কিন্তু এই যাচাই বাছাই শেষে আমাদের জানানোর কথা ছিল, কিন্তু এখানে সংবাদকর্মীরা রয়েছে, কিন্তু এখনো পর্যন্ত নির্বাচন কমিশন সেই বিষয়টি আমাদের এখন জানায়নি। যদিও তারা বলা হচ্ছে 6টার দিকে তারা এই বিষয়টি জানতে পারেন। তো আপনি জানেন যে এই জাকসু নির্বাচনে কিন্তু এই 18, 19 এবং 21শে আগস্ট কিন্তু এখানে 740টি ফর্ম বিক্রি হয়েছিল। সেখানে হল এবং জাকসু মিলেই কিন্তু সেখানে কিন্তু আমরা দেখতে পেয়েছি সেই যে ফর্মগুলো, সেই ফর্মগুলো কিন্তু আজকে যাচাই বাছাই হবে এবং তারপরে কিন্তু 29 তারিখে এর মধ্যে আপিল হবে এবং শুনানি হবে। 29 তারিখে চূড়ান্ত প্রার্থী, সেই প্রার্থী তারা নির্বাচন কমিশন ঘোষণা করবে। সেই হিসেবে আমরা দেখতে পেয়েছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কিন্তু এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন সংগঠন যারা এখানে বা ছাত্র সংগঠন রয়েছে তারা নির্বাচনে অংশগ্রহণ করলেও কিন্তু আমরা মূলত দেখতে পেয়েছি ছাত্র দল এবং যেটি গণতান্ত্রিক ছাত্র সংসদ এবং বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এবং এছাড়া স্বতন্ত্র প্রার্থীরাও রয়েছে এবং ছাত্র ইউনিয়নও রয়েছে এবং এর মধ্যে কিন্তু 2টো প্যানেল তারা ঘোষণা করেছেন, ছাত্র শিবির এবং সেই সাথে যেটি রয়েছে ছাত্র শিবির এবং ছাত্র দল কিন্তু এখনো ঘোষণা করার কথা ছিল। সব মিলে কিন্তু এই যে আজকে যাচাই বাছাই শেষে এবং 29 তারিখের পর থেকে কিন্তু এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যে এখানে এবং গণসংযোগ সেটি শুরু করবে, কিন্তু এর মধ্যেও কিন্তু অনেকেই ইতিমধ্যে কুশল বিনিময় শুরু করেছেন। সব মিলে এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এখন একটি উৎসব পরিবেশ বিরাজ করছে। তো এই ছিল তোলা আমার কাছ থেকে সর্বশেষ। হালিম, ধন্যবাদ আপনাকে। যাচ্ছি পরের প্রসঙ্গে। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমানের সাম্প্রতিক এক বক্তব্যের প্রতিবাদে কিশোরগঞ্জে বিক্ষোভ মিছিল করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। গুরুদয়াল সরকারি কলেজ মাঠে রোববার সন্ধ্যায় ফজলুর রহমানের ছবিতে গণজুতা নিক্ষেপ কর্মসূচি পালন করেন বিক্ষোভকারীরা। একই সঙ্গে জেলায় তাকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের টকশোতে ফজলুর রহমান একটি রাজনৈতিক দল নিয়ে মন্তব্য করেন, তারই জেরে এই বিক্ষোভ হয়। এবার কেওয়াইস্টিল চট্টগ্রাম সংবাদ।
অপহরণের একদিন পর চট্টগ্রামে আয়াত নামে 18 মাসের এক শিশুকে হাটহাজারী থেকে উদ্ধার করেছে পুলিশ। দুপুরে ডাবল মোরিং থানায় সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, গত 23 আগস্ট বিকেলে নগরীর আগ্রাবাদের বেপারি পাড়ায় মামার বাড়িতে বেড়াতে যান ভাগিনা নিশান। পরে তার মামাতো ভাই আয়াতকে নিয়ে পালিয়ে যায়। সে খবর পেয়ে পুলিশের 3টি টিম হাতিয়া, খাগড়াছড়ি, হাটহাজারীতে উদ্ধার অভিযান চালায়। এক পর্যায়ে গত রাত 2টার দিকে আয়াতকে হাটহাজারী থেকে উদ্ধার করে ডাবল মোরিং থানা পুলিশ। পূর্বশত্রুতার কারণে মামার উপর রাগ করে নিশান এই কাজ করেছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। গ্যাস সংকটে প্রায় সারা বছর বন্ধ থাকছে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানা। উৎপাদন বন্ধ থাকায় নষ্ট হয়ে যাচ্ছে প্রতিষ্ঠানটির মূল্যবান যন্ত্রপাতি। এই অবস্থায় আমদানির মাধ্যমে সারের চাহিদা মেটাতে হচ্ছে। এই দৃশ্য ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানার। চারপাশে গজিয়ে গেছে অসংখ্য আগাছা। গ্যাস সংকটের কারণে মাসের পর মাস বন্ধ অবস্থায় পড়ে থাকায় নষ্ট হচ্ছে কারখানার মূল্যবান যন্ত্রপাতি। 1980 সালে 536 একর জায়গায় রাষ্ট্রায়ত্ত এই কারখানাটি স্থাপন করা হয়। দৈনিক 1600 মেট্রিক টন উৎপাদন সক্ষমতা নিয়ে 1983 সালে বাণিজ্যিক উৎপাদনে যায় প্রতিষ্ঠানটি। প্রতি বছর গড়ে প্রায় 4.25 লাখ মেট্রিক টন ইউরিয়া সার উৎপাদন করে লাভজনক অবস্থায় ছিল এটি। 2011 সাল থেকে গ্যাস সংকটের কবলে পড়ে এই সার কারখানা। 2023-24 অর্থ বছরে চালু ছিল মাত্র 41 দিন। শ্রমিকদের আন্দোলনের মুখে গত বছরের 15 নভেম্বর গ্যাস সরবরাহ শুরু হয়। চলতি বছরের 23 জানুয়ারি আবারও উৎপাদনে যায় সরকারি এই প্রতিষ্ঠান। ভেতরে মনে করেন যে এটার অক্সিডাইজেশন হয়ে এটার কার্যক্ষমতা এগুলা হারাই ফেলতেছে দীর্ঘদিন ধরে ফ্যাক্টরি না চলার জন্য। প্রতি বছর বিদেশ থেকে সার আমদানি করতে প্রায় 10 থেকে 12,000 কোটি টাকা সরকারের চলে যায়। ব্রাহ্মণবাড়িয়াতে 500 MMCFD গ্যাস প্রোডাকশন হয়, সেখানে 10% গ্যাস 50 MMCFD কি আশুগঞ্জ সারখানা পেতে পারে না। দেশের সারের মোট চাহিদার শতকরা 15% যোগান দিত ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানা। উৎপাদন বন্ধ থাকায় প্রায় 4 লাখ মেট্রিক টন ইউরিয়া সার আমদানি করে সরকার। বিদেশ থেকে সারটা আসলে এখানে আসলে এই যে কেরিং এর সময় অনেক সার কিন্তু লস হয়ে যাচ্ছে। বস্তা 50 কেজি হয়তো থাকে না, কিছুটা লস হয়। ইউরিয়া সারের প্রধান উপাদান হচ্ছে নাইট্রোজেন। তো নাইট্রোজেন যদি হারিয়ে গেল তাহলে এটা থাকে কি? এই অবস্থায় বেতন ভাতা, চাকরি ও ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তায় আছে কারখানার শত শত শ্রমিক কর্মচারী। এই আশুগঞ্জবাসী যারা এখানে রয়েছে তাদের একটা হিউজ সংখ্যক মানুষের জীবিকা নির্ভর করতেছে এই কারখানা চালানোর উপরে। তা আপনার আমার ট্যাক্সের টাকা খরচ করে বিদেশ থেকে সার আমদানি করে দেশীয় সার কারখানা বন্ধ করা, আমি মনে করি এটা একটা চক্রান্ত ছাড়া আর কিছুই না। নিরবিচ্ছিন্ন গ্যাস সরবরাহ থাকলে সারা বছরই সার উৎপাদন সম্ভব বলে জানান এই কর্মকর্তা। আমাদের বিশেষ প্রতিনিধি শিল্প মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয় 3 পক্ষের মিটিং হয়েছে এবং তারা ওখানে আমরা শুনছি, যেটা আমাদের কাছে খবর আসছে যে নীতিগত সিদ্ধান্ত হয়েছে যে পুরো বছর গ্যাস দেওয়ার নিশ্চয়তা পাওয়া যাচ্ছে। আশুগঞ্জ সার কারখানায় গ্যাস সরবরাহের ব্যাপারে পেট্রোবাংলার সাথে যোগাযোগ করা হচ্ছে বলে জানান জেলা প্রশাসক। গ্যাস সংযোগ কমে যাওয়ার সাথে উৎপাদনে ইউরিয়া কমে যাওয়া, ইউরিয়া যদি কমে যায় তাহলে কি সরাসরি ইম্প্যাক্ট পড়বে আপনার কৃষিক্ষেত্রে, সেটা একটা বড় আমাদের জন্য ডিজাস্টার হয়ে যাবে। সেই বিষয়টা আমরা খুব তৎপরতার সাথে দেখছি। দেশে প্রতি বছর 27 লাখ মেট্রিক টন ইউরিয়া সারের চাহিদা রয়েছে। দেশেই এর বড় অংশ উৎপাদন করা সম্ভব বলে জানান সংশ্লিষ্টরা। দীপ্ত, বার্তাকক্ষ। পটুয়াখালী, কুষ্টিয়া, কুড়িগ্রাম, মেহেরপুর, নেত্রকোনা ও খুলনায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দিয়েছে অন্তর্বর্তী সরকার। সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপসচিব শহীদ হোসেন চৌধুরীকে পটুয়াখালী, সেখানকার ডিসি আবু হাসনাত মোহাম্মদ আরিফিনকে কুষ্টিয়ায় বদলি করা হয়েছে। অন্যদিকে মেহেরপুরের ডিসি সিফাত মেনাজকে কুড়িগ্রাম, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব আব্দুল সালামকে মেহেরপুর, ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের জোনাল সেটেলমেন্ট অফিসার আবদুল্লাহ আল মাহমুদ জামানকে নেত্রকোনা এবং কুষ্টিয়ার ডিসি তৌফিকুর রহমানকে খুলনায় পাঠানো হয়েছে। ময়মনসিংহের শিক্ষার্থী ইব্রাহিম খলিল হত্যা মামলায় 5 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। দুপুরে বিশেষ দায়রা জজ আদালতের বিচারক এই রায় দেন। মামলার বিবরণে বলা হয়, 2018 সালে শহরের পাটগুদাম এলাকায় ছিনতাইকারীরা খলিলকে ছুরিকাঘাত করে হত্যা করে পালিয়ে যায়। এই ঘটনায় কোতোয়ালি মডেল থানায় হত্যা মামলা দায়ের হয়। রায়ে আসামি নিশাত, খোরশেদ, তুষার, সবুজ ও প্যারিস ডায়মন্ডকে যাবজ্জীবন কারাদণ্ড এবং প্রত্যেকে 50,000 টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও 6 মাসের সশ্রম কারাদণ্ড দেয় আদালত।
আসামিদের মধ্যে খোরশেদ পলাতক রয়েছে। দোষ প্রমাণিত না হয় সাদ্দাম ও পাভেল নামে দুজনকে খালাস দেন বিচারক। উচ্চশিক্ষার মানোন্নয়ন ও শিক্ষাকে যুগোপযোগী করতে কলেজ পর্যায়ে বিদ্যমান সমস্যা চিহ্নিত ও সমাধানের লক্ষ্যে গঠন করা হয়েছে জেলা কলেজ মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন সেল। সোমবার সকালে মুন্সিগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ডক্টর ASM আমানুল্লাহ মুন্সিগঞ্জ জেলা থেকে এই কার্যক্রমের উদ্বোধন ঘোষণা করেন। তিনি জানান, জেলা কলেজ মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন সেলের মাধ্যমে সব পক্ষের মতামত নিয়ে কলেজগুলোর সমস্যাগুলো নিরূপণ ও সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়া হবে। প্রতিটি জেলায় একজন খ্যাতিমান শিক্ষাবিদের নেতৃত্বে 20 সদস্য বিশিষ্ট জেলা কলেজ মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন সেল গঠন করা হবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের একজন প্রতিনিধি এই সেলের কার্যক্রম তদারকি করবেন। এর সাথে শেষ করব জেলার সংবাদ। যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। রোহিঙ্গা প্রত্যাবাসনে 7 দফা প্রস্তাব প্রধান উপদেষ্টার। কক্সবাজারে 3 দিনের অংশীজন সংলাপ শুরু। ডাকসু নির্বাচনে মনোনয়নপত্র বিতরণ শেষ হচ্ছে মঙ্গলবার। জাকসুতে খসড়া প্রার্থী তালিকা প্রকাশ আজ। গ্যাস সংকটে আশুগঞ্জ সার কারখানায় উৎপাদন বিঘ্নিত, নষ্ট হচ্ছে যন্ত্রপাতি, বেড়েছে আমদানি নির্ভরতা। এই ছিল এখনকার মতো।